So hello students, this is your friend come educator Vishwadip Das, and today we are going to discuss about the Delhi Sultanate, which is going to be the part 2. So এতদিন অনেক দিন পর আমি তোমাদেরকে আবার ভিডিওটা দিচ্ছি কারণ এতদিন পর্যন্ত আমার পরীক্ষা চলছিল and after the examination I have not got the time to make the video, but here I am after a long gap of 2 weeks and today আমরা যেটা ডিসকাস করব সেটা হবে the Delhi Sultanate. দিল্লি সালতানাত। এই দিল্লি সালতানাতের ব্যাপারে আমি তোমাদেরকে অলরেডি এর প্রিভিয়াস ভিডিওতে আমি অলরেডি বলেছিলাম যে দিল্লি সালতানাত কি করে প্রতিষ্ঠা হয়। আমি তোমাদেরকে ম্যাপ দিয়ে বুঝিয়েছিলাম যে 1206 সালে, কত সাল? 1206 সাল থেকে শুরু করে 1526 এডি হচ্ছে এর টাইমলাইন। 1206 থেকে 1526। 1206 সালটা ইম্পর্টেন্ট কেন? কারণ এই সময় মোহাম্মদ ঘুরি কিন্তু মারা যায় এবং মোহাম্মদ ঘুরি মারা যাওয়ার পর আমি তোমাদেরকে অলরেডি বলেছিলাম যে মোহাম্মদ ঘুরি অলরেডি মারা চলে গেছে। মারা যাওয়ার পর 1206 সাল থেকে 1526 সাল অবধি আমাদের দিল্লি সালতানাত কিন্তু ভারতের দিল্লিতে অবস্থান বা নিজের শাসনভার গ্রহণ করছে। আমি অলরেডি বলেছিলাম যে এই জায়গাটা যদি দিল্লি হয়, রাজস্থানের এই জায়গাটা দিল্লি, রাজস্থান, পাঞ্জাব, এই তিন, আচ্ছা পাঞ্জাব রাজ্য এর নাম পাঞ্জাবি হলো কেন? পাঞ্জাব, এটা একটু বলে রাখি, এটা একটু ফ্যাক্ট। পাঞ্জাব, পাঞ্জ-আব কথার অর্থ কি? যে পাঞ্জ প্লাস আব, আমি এটা খুব বাজে ভাবে লিখলাম পাঞ্জ-আব। এই পাঞ্জ আর আব কাকে বলে? দোয়াব। দুটি নদীর মধ্যবর্তী অঞ্চলকে দোয়াব বলে। দুটি নদীর মধ্যবর্তী অঞ্চলকে কি বলে? দোয়াব। তো দোয়াব এটা হিন্দিতে কি হচ্ছে? দো আর আব কি হলো? দোয়াব, দোয়াব, তাই কি না? দোয়াব। এবার যদি তিনটা নদীর একটা মধ্যবর্তী অঞ্চল, অর্থাৎ ধরো এখান থেকে একটা আসলো, এখান থেকে আসলো, একটা এখান থেকে আসলো, এই তিনটা নদীর মধ্যবর্তী এই যে ডেল্টা আকৃতির যে বদ্বীপ, এই জায়গাটা তৈরি হবে, এই জায়গাটাকে কি বলছে? ত্রিয়াব। কি বলছে? ত্রিয়াব। এরকম ভাবে পাঁচটা নদী, কটা নদী? পাঁচটা নদীর মধ্যবর্তী অঞ্চলকে বলা হয় পাঞ্জাব। পাঁচটা নদীর মধ্যবর্তী অঞ্চলকে কি বলছে? পাঞ্জাব। এই পাঁচটা নদী কি কি? সিন্ধুর সাথে সাথে তার আশেপাশের উপনদী। আমরা জানি সিন্ধুর অনেক 7টা উপনদী আছে। কি? সিন্ধু, শতদ্রু, বিতস্তা, বিপাশা, সরস্বতী, ইন্দ্রভাগা আর কালী। এবার এই যে আমাদের নদীগুলো আছে, আমি একবার 7টা সপ্ত সিন্ধু অঞ্চলের নাম লিখে দিই। সিন্ধু, শতদ্রু, বিতস্তা, এটা হচ্ছে বিতস্তা, বিপাশা, চন্দ্রভাগা, ইরাবতী আর সরস্বতী। 1 2 3 4 5 6 7 হলো সপ্ত সিন্ধু অঞ্চল। কিন্তু কোন 5টি নদী এই জায়গাটাতে আছে? আমি যদি জানি যে আমাকে এখানে পাঞ্জাবে একটু, যখন আমি আসছি আমি একটু পাঞ্জাবে একটু ভূগোলেও যাই। তোমরা অলরেডি দেখেছো যে আমি একটা ভূগোলের ভিডিও আপলোড করেছি। তো তোমরা যদি মনে করো যে না আমাদের একটা কিছু হেল্প হবে ওই ভিডিওটা থেকে, দেন প্লিজ তোমরা যাও এবং গিয়ে দেখে আসো সেই ভিডিওটা। আমি অলরেডি দিয়ে দিয়েছি। ইটস অল অ্যাবাউট অ্যাটমসফিয়ার অ্যান্ড হাউ ইট অ্যাকচুয়ালি ওয়ার্কস, হোয়াট ইজ অ্যাটমসফিয়ারিক প্রেশার, ল্যাপস রেট, সমস্ত কিছুর ব্যাপারে একটা বিস্তারিত আলোচনা আমি অলরেডি করে ফেলেছি সেই ভিডিওতে। তো সপ্ত সিন্ধু অঞ্চল কি কি? সিন্ধু, শতদ্রু, বিতস্তা, বিপাশা, চন্দ্রভাগা, ইরাবতী, সরস্বতী। এবার পাঞ্জাবে আমি কি বললাম? 5টা নদী থাকবে। কটা থাকবে? 5টা নদী। এই 5টা নদী কি কি? আমি যদি এবার হিমালয়, এই দেখো এর উপরে ভারতের উত্তরে রয়েছে কি? সুবিশাল হিমালয় পর্বত। এবার এই হিমালয় পর্বতের কে যেমন প্যারালাল ভাবে ভাগ করা যায়, যেমন ট্রান্স, এটা কি গেল? এটা গেল ট্রান্স হিমালয়।
এটা কি গেল, এটা হচ্ছে হিমাদ্রি হিমালয়। এটা কি, এটা হচ্ছে মিড হিমালয়। এটা কি, শিবালিক। তাই তো? সেরকম ভাবেই এই যে জায়গাগুলো রয়েছে, এই জায়গাগুলোকেও কিন্তু আবার কয়েকটা রিজনে নদীর দ্বারা ভাগ করা যায়। যেমন এই দিক থেকে একটা নদী চলে গেল, এটা হচ্ছে আমাদের ইন্ডাস রিভার বা সিন্ধু, আমি সিন্ধুই লিখছি, এটা হচ্ছে সিন্ধু এস। এরপরে চলে গেল এখান থেকে শতদ্রু, শতদ্রু। এখান থেকে চলে গেল নদী কালী, কালী একটা নদী, হ্যাঁ। এখান থেকে তিস্তা, তিস্তা রিভার, যেটা জলপাইগুড়ি বা দার্জিলিং সাইডে দেখা যায়। আর এটা হচ্ছে দিয়ান, দিয়ানকে অন্য ভাষায় বলে ব্রহ্মপুত্র, ব্রহ্মপুত্রা। তো কি কি দেখো, সিন্ধু, শতদ্রু, কালী, তিস্তা, দিয়ান বা আমাদের কেন বলে ব্রহ্মপুত্রা। এবার এই জায়গাগুলোকেও, যে এই জায়গাগুলোকেও তো একটা তাহলে নাম দিবে। 5টা রিভার, কি কি রিভার ভালো করে দেখো, 1 2 3 4 5। এবার 5টা রিভার যদি দেখো, এই 5টা রিভার কিন্তু ভারতের চারিদিকে রয়েছে। আমি উত্তর থেকে শুরু করে, এখান থেকে সিন্ধু গেল, এখান থেকে শতদ্রু, কালী, এখানে তিস্তা, এই জায়গাটা ব্রহ্মপুত্র এইভাবে করে এসছে। তো এই যে 5টা রিজন, 1 2 3 4, এই 4টা রিজন, এই 4টা রিজনে যে নাম হবে, এই নামটা কি হবে, এই প্রথম যে জায়গাটা এর নাম হচ্ছে পাঞ্জাব হিমালয়। কি, পাঞ্জাব। এছাড়া এই সিন্ধু আর শতদ্রুর মাঝখানে অসংখ্য ছোট ছোট কিন্তু সিন্ধুর উপনদী রয়েছে এবং শাখা নদী রয়েছে, যার টোটাল সংখ্যা হচ্ছে 5। এটার জন্য কি হচ্ছে, যেহেতু 5টা নদীর মধ্যবর্তী অঞ্চলে এই অঞ্চলটা রয়েছে, তাই জন্য এই জায়গাটার নাম হচ্ছে পাঞ্জাব। পাঞ্জাব রাজ্যের প্রতিষ্ঠা থেকে রাজা রঞ্জিত সিং। ওকে, তো এটা গেল পাঞ্জাবের হিস্ট্রি। পাঞ্জাব এটা তাহলে বলে দিই, একটা হচ্ছে পাঞ্জাব হিমালয়, এটা হচ্ছে কুমায়ুন হিমালয়, যেটা তোমরা পড়েছো অলরেডি। এটা হচ্ছে আমাদের নেপাল হিমালয়, আর এটা আসাম হিমালয়। পিকে না, উত্তর কি, পিকে একটা সিনেমা দিয়ে না, পিকে না। পাঞ্জাব হিমালয়, কুমায়ুন হিমালয়, একটা হচ্ছে কি আমাদের নেপাল হিমালয়, একটা হচ্ছে আসাম হিমালয়। এবার এখানে প্রশ্ন আছে কি, দুটার মধ্যে সবচেয়ে উচ্চতম কোনটা? মাউন্ট এভারেস্ট কোথায় আছে? নেপাল। তো যদি নেপাল হয়, তাহলে মাউন্ট এভারেস্ট যদি নেপালে থাকে, তো সবচেয়ে উঁচুতে কোন হবে? নেপাল হিমালয়। আর তারপর কি, সবচেয়ে বেশি বন্যা। এবার এখানে এটা কি, ব্রহ্মপুত্র। ব্রহ্মপুত্র কোন দিক দিয়ে ঢুকেছে? আসাম দিয়ে। তো আসামে যদি ব্রহ্মপুত্র একটা এত বড় একটা রিভার থাকে, অবভিয়াসলি কি হবে, এখানে বন্যা বেশি হবে। তো কি, পাঞ্জাব হিমালয় আর কুমায়ুন হিমালয় বাদে নেপাল হিমালয় আর আসাম হিমালয়, এই দুটো কিন্তু খুব বিখ্যাত। একটা হচ্ছে তার উচ্চতার জন্য, আর একটা হচ্ছে তার কিসের জন্য? বন্যা প্রবণ অঞ্চল হিসাবে সেটা বিখ্যাত। তো কি, এবার পাঞ্জাবের ব্যাপারে আমরা জানলাম। তো কি ছিল, দিল্লি, হরিয়ানা, ঠিক আছে। তারপর তোমার ধরো পাঞ্জাব, রাজস্থানের কিছুটা অংশ জুড়ে পৃথ্বীরাজ চৌহান ছিল এবং তার সাথে ছিল জয়চাঁদ। এবার জয়চাঁদের যে মেয়ে ছিল তার নাম ছিল সংযোগিতা। এই সংযোগিতা মনে মনে পৃথ্বীরাজ চৌহানকে ভালোবাসতো এবং তাকে বিয়ে করতে চাইতো, কিন্তু জয়চাঁদের বিরোধী পক্ষ ছিল। আমি অলরেডি সমস্ত গল্প কি ঘটেছিল, অ্যাকচুয়াল ঘটনা, এটা তো কোনো হিস্টোরিক্যাল গল্প না, এটা একটা রিয়েল ঘটনা, যেটা আমি অলরেডি বলে দিয়েছি আমার চ্যানেলে। তোমরা গেলে আগের ভিডিওগুলো দেখে এসো যে কি কি হয়েছিল। আমি একবার জাস্ট রিক্যাপ করিয়ে দিচ্ছি। তো জয়চাঁদ ডাইরেক্ট মনে করে দেয় যে না, বিয়ে দিব না আমি আমার মেয়ের সাথে, আমি তোমাকে আমার জামাই হিসেবে মানতে পারবো না, ঠিক আছে, এরকম একটা ব্যাপার। তো জয়চাঁদ কি করে, পৃথ্বীরাজ চৌহানের বিরুদ্ধে চলে যায়, কারণ পৃথ্বীরাজ চৌহান স্বয়ংবর সভা থেকে জয়চাঁদের মেয়ে সংযোগিতাকে তুলে নিয়ে আসে। এর ফলে জয়চাঁদ প্রচন্ড অপমানিত বোধ করে এবং জয়চাঁদ চলে যায় কার কাছে? মোহাম্মদ ঘুরির কাছে। এবং মোহাম্মদ ঘুরিকে গিয়ে বলে যে তুমি যদি আমার সাথে দাও, তুমি ভারতবর্ষের যে জায়গাতে তুমি হাত রাখবে সেই জায়গাটা তোমার, অর্থাৎ পৃথ্বীরাজ চৌহানের গোটা রাজ্য আমি তোমাকে দিয়ে দেবো। কিন্তু এরপরে কি হয়, জয়চাঁদ নিজের এর ফলে কি হয়, জয়চাঁদ আর মোহাম্মদ ঘুরি দুজনে মিলে 1192 সাল দ্য সেকেন্ড ব্যাটেল অফ তরাইনে কি করে, পৃথ্বীরাজ চৌহানকে আক্রমণ করে এবং পৃথ্বীরাজ চৌহানকে নৃশংসভাবে হত্যা করে। এবং জয়চাঁদ নিজে তার প্রেগনেন্ট যে মেয়ে ছিল তার পেটে সে তরবাল ঢুকিয়ে দেয় এবং ফলে পৃথ্বীরাজ চৌহানের কোনো বংশ আর পৃথিবীতে আসে না, তারা দুজনেই মারা যায়। এর ফলে এখানে কি হয়, এখানে প্রথমে এখানে ঘুরি চলে আসে এবং মোহাম্মদ ঘুরি আসার পর জয়চাঁদকে মোহাম্মদ ঘুরি কিন্তু মেরে দেয়। ফলে জয়চাঁদের এই গোটা রিজনটা, আফগানিস্তান থেকে শুরু করে গোটা রিজনটা কার আন্ডারে চলে যায়? মোহাম্মদ ঘুরির আন্ডারে। এরপর মোহাম্মদ ঘুরি, আমি এটাও বলেছিলাম, 4জন মেন কে ছিল, চাকর ছিল বা স্লেভ ছিল। এই স্লেভ গুলা কি কি?
প্রথম হচ্ছে গিয়ে বখতিয়ার খিলজি, আমি লিখছি না, হ্যাঁ, প্রথমত হচ্ছে গিয়ে বখতিয়ার খিলজি, সেকেন্ডে হচ্ছে গিয়ে আমাদের কুতুবুদ্দিন আইবক, 3 নাম্বার হচ্ছে ইয়ালদোজ, আর 4 নাম্বার হচ্ছে কুবাদা। বখতিয়ার খিলজি ছিল মোহাম্মদ ঘুরির খুব সবচেয়ে কাছের দাস। দাস মানে, দাস মিন্স স্লেভ, অর্থাৎ তার এখানে চাকরগিরি খাটতো কে, বখতিয়ার খিলজি। এবং এই বখতিয়ার খিলজি ছিল সবচেয়ে কাছের, মানে মোহাম্মদ ঘুরি যা বলতো বখতিয়ার খিলজি তাই শুনতো, কোনো কথা, মানে একটা খুব ভালো সম্পর্ক ছিল এই চাকরদের মধ্যে বখতিয়ার খিলজি। কিন্তু ইতিমধ্যে যখন মোহাম্মদ ঘুরি অভিযানে আসছে তখন কি করেছে, কুতুবুদ্দিন আইবক কিন্তু, মোহাম্মদ ঘুরির কোনো ছেলে ছিল না, মোহাম্মদ ঘুরি যা ছিল সবাই মেয়ে, ফলে মোহাম্মদ ঘুরির যে মেয়ে ছিল, এবার মোহাম্মদ ঘুরির যে মেয়ে ছিল তার নাম কিন্তু মানে সেরকম ভাবে জানা যায় না। এর একটা অন্যতম বড় কারণ ছিল যে মোহাম্মদ ঘুরি কিন্তু ইসলাম থেকে বিলং করতো, আর সেই সময় ইসলামে কিন্তু মেয়েদেরকে একটু পর্দার পিছনে রাখার প্রচলন ছিল। সেই কারণে তারা অন্য পুরুষের সামনে কিংবা অপর কোনো ব্যক্তির সামনে তাদের মেয়েদের অর্থাৎ মহিলাদের কাউকে ইন্টারাক্ট করতে দিত না, কিংবা কাউকে বলতে দিত না, কোনো কথা ইন্টারাকশন অত হতো না। যেমন কি এটা ভারতের রাজপুতদের মধ্যে প্রচলিত ছিল। আমি যেমন তোমাদেরকে বলেছিলাম সিনেমা পদ্মাবতের কথা, সেখানে তুমি দেখছো যে একটা জায়গায় দীপিকা পাদুকোন আছে, ঠিক আছে, বা দীপিকার সাথে রণবীর সিং এর একটা ইন্টারাকশন হচ্ছে পর্দার মাধ্যমে, তাই কিনা, বা পর্দার বাইরে থেকে একজন কথা বলছে, ওখান থেকে একজন উত্তর দিচ্ছে। ফলে রাজপুত আর সেকেন্ডে আমাদেরকে ইসলাম, এই দুটার মধ্যে মেয়েদেরকে খুব পর্দার পিছনে রাখা হয়েছিল। ফলে মোহাম্মদ ঘুরি সেরকম মেয়ের নাম আমরা কিন্তু জানি না, কিন্তু এর পরবর্তীকালে যখন ধীরে 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 ডেভেলপ করলো, সেই সময় কিন্তু মোগলরা যখন আসলো, মোগলদের কিন্তু যে সমস্ত স্ত্রী, পত্নী, ভাইজি, ভাইপো, মানে যাই হোক না কেন, সবাই কিন্তু আমরা নাম জানতে পারি যে এর মেয়ে এটা ছিল, ওর মেয়ে ওটা ছিল, ঠিক আছে, আরজুমান বানু বেগমকে, খুররামকে, সবার নাম আমরা জানতে পারি। কিন্তু দিল্লি সালতানাতে সেরকম ভাবে জানা যায় না। ফলে কুতুবুদ্দিন আইবক কাকে ফাঁসি নেয় প্রেমের জালে, মোহাম্মদ ঘুরির মেয়েকে। এবং মোহাম্মদ ঘুরির মেয়েকে যখন ফাঁসিয়ে নেয় তখন সেই সময় মোহাম্মদ ঘুরি জাস্ট রিটার্ন করেছে ইন্ডিয়া থেকে, এবং মোহাম্মদ ঘুরি দেখতে পাচ্ছে, বুঝতে পারছে যে আমি নিজের মেয়েকে জয়চান্দের মতো নৃশংসভাবে হত্যা করতে পারবো না। আই ডোন্ট হ্যাভ দ্যাট কাইন্ড অফ কারেজ টু কিল মাই ওন ডটার। সেটার জন্য কি করে, মোহাম্মদ ঘুরি কিন্তু একে জামাই মেনে নেয় এবং বলে যে যাও, আমি এক্ষুনি ভারতবর্ষ থেকে দিল্লি ফাতেহ করে এসেছি, এবং যাও তুমি সেখানে গিয়ে নতুন একটা কোনো সাম্রাজ্য স্থাপন করে, ওটা তোমাকে আমি অ্যাজ আ দাহেজ বা ডাউরি দিলাম। তো এর ফলে কি হয়, কুতুবুদ্দিন আইবক তার স্ত্রীর সাথে কোথায় চলে আসে, দিল্লিতে। এবং দিল্লিতে 1206 সালে মোহাম্মদ ঘুরির মৃত্যুর পর আলটিমেটলি সিংহাসনে কে বসে যায়, কুতুবুদ্দিন বসে যায়। এবং কুতুবুদ্দিন কিন্তু কুতুব মিনারের কাজ শুরু করেছিল, আমি বলেছিলাম, কিন্তু শেষ করতে পারেনি, তার শেষ করেছিল তার জামাই। কুতুবুদ্দিনের মতো সেম ঘটনায় কার সাথে ঘটে, ইলতুৎমিশের সাথে। কুতুবুদ্দিনেরও কোনো ছেলে ছিল না, এবং এর ফলে, এবং হয়তো মানে অনেকের মতে ছিল, অনেকের মতে ছিল না, এবং যারা মনে করেন যে ছেলে ছিল তারা, সে ছিল খুব অযোগ্য। ফলে কুতুবুদ্দিন কিন্তু তার জামাই ইলতুৎমিশ কে কি করে দেয়, রাজা করে দেয়। এবং কুতুবুদ্দিনের পর ইলতুৎমিশ রাজা হয়। কুতুবুদ্দিনকে দিল্লি সালতানাতের ফাউন্ডার হিসাবে সমাদৃত করা হলেও ইলতুৎমিশকে বলা হয় দ্য রিয়েল ফাউন্ডার অর দ্য ইফেক্টিভ ফাউন্ডার অফ দ্য দিল্লি সালতানাত। কারণ ইলতুৎমিশ প্রথম ভারতে শরিয়তের কানুন লাগু করতে চেয়েছিলেন। আমি বলেছিলাম কুতুবুদ্দিনকে লাখবাক্স বলা হয়, কারণ তিনি লাখ লাখ টাকা দান করতেন গরিবদের মাঝখানে, সেটার জন্য তাকে কি বলা হয়, লাখবাক্স। ইলতুৎমিশকে বলা হয় প্রকৃত শাসক, কারণ তিনি ইসলামের যে আইনগুলো, আইন শৃঙ্খলা ভারতের সবার উপর রাজি করতে চেয়েছিলেন। এই সময় কিন্তু জিজিয়া কর প্রচলিত ছিল। ইলতুৎমিশই ছিল প্রথম যিনি চালিশা দল গড়ে তোলেন। ইলতুৎমিশ কি কি করেছেন আমরা একটু এক ঝলকে দেখে নিই। প্রথম হচ্ছে বন্দে গান ই চাহেল গানি, বন্দে গান ই চাহেল গানি, আমি সাজেশনেও বলেছিলাম। 2 নম্বর হচ্ছে কি, এটার মানে হচ্ছে চল্লিশা দল, ঠিক আছে। 2 নম্বর কি, ইকতা ব্যবস্থা। কি ইকতা ব্যবস্থা, ইকতা ব্যবস্থা কি, আমি এটা বলেছিলাম যে জমির টাকা দেওয়া হতো না, তুমি আমার আন্ডারে কাজ করছো, আমি তোমাকে জমি দিব, আমি তোমাকে দিলাম 2 বিঘা জমি, এবং বললাম যে 2 বিঘা জমিটা তোমার। এবার এই 2 বিঘা জমির মধ্যে যারা যারা বসবাস করবে ওখান থেকে একটা ট্যাক্স উঠিয়ে তুমি আমাকে দিবে। এই জমিটাও আমি তোমার নামে করে দিলাম,
এটা কোনো আমার নিজস্ব জমি থাকলো না, এটা তোমাকে দিলাম, কিন্তু এখান থেকে যা টাকা আসবে তার 40% তুমি নিবে, 60% যাবে সালতানাতকে, এরকম একটা নিয়ম ছিল। এটা গেল ইক্তা ব্যবস্থা, এটা আমি অলরেডি বুঝিয়েছি। এখন যদি আমি আবার ওটাতে ঢুকলাম তাহলে আমি নেক্সট এগাতে পারবো না, তাই আমি এটা আর যাচ্ছি না। 3 নম্বরে কি, ইলতুৎমিশ কি করেছিল, কুতুব মিনারের কাজটা সম্পূর্ণ করেছিল, ফলে আর্কিটেকচার এ কিন্তু প্রধান ভূমিকা পালন করে ইলতুৎমিশ। আচ্ছা 4 নম্বর কি, রিয়াল ফাউন্ডার বলা হয়, কি বলা হয়, রিয়াল ফাউন্ডার। কারণ কি, শরীয়তের কানুন লাগু করতে ছিল। ভারতবর্ষেও কিন্তু হিন্দুদের জন্য আইন আলাদা আর মুসলিমদের জন্য আইন আলাদা আছে। কারণ হিন্দুরা যে মেনলি বোধহয়, আমার ঠিক জানা নাই এটা, হিন্দুদের মেবি ফলো করে মনুস্মৃতি, হয়তো আই এম নট অ্যাওয়্যার অফ দিস, কিন্তু ইসলাম ধর্মের জন্য ফলো করা হয় শরীয়ত। ঠিক আছে, ইসলাম ধর্মের জন্য কিন্তু শরীয়ত ফলো করা হয়, কিন্তু শরীয়তের সমস্ত কিন্তু মানে ওই রকম জিনিস ফলো করা হয় না। শরীয়তে এমনও বলা আছে যে যদি কেউ চুরি করে তার হাত কেটে দাও, তো এখানে এগুলো অত কিছু মানা হয় না। ঠিক আছে, ওকে। তো রিয়েল ফাউন্ডার, এর পরে কি আছে আমাদের, রিয়েল ফাউন্ডারের পর বন্দেগানি চেহেলগানি, ইক্তা ব্যবস্থা, আর্কিটেকচার, রিয়েল ফাউন্ডার, কি জন্য, শরীয়তের কানুন লাগু করতে চেয়েছিল তাই। আচ্ছা, এবার ইলতুৎমিশের পর, ইলতুৎমিশ কিন্তু খুব ভালো শাসক ছিল, দক্ষ শাসক। আচ্ছা, কি উদার শাসক। দেখো এটা বলা হয় যে ইলতুৎমিশ শরীয়তের কানুন লাগু করতে চাইলেও তিনি উদারনৈতিক শাসক ছিলেন, অর্থাৎ সর্বধর্মের প্রতি তিনি কিন্তু সমন্বয় রাখতেন, যেটা তার শ্বশুর কুতুবউদ্দিনও করে গেছেন। কিন্তু এরপরে আসে কে, দিল্লির সুলতান রাজা। সুলতান রাজা খুব ইম্পর্টেন্ট, আমি এবার আর বেশি বলবো না, আমি বলে দিই সুলতান রাজার বিরুদ্ধে বিদ্রোহ করেছিল আলতুনিয়া, কিন্তু যখন সুলতান রাজা হেরে যায় 40 দলের চক্রান্তে, তখন বিয়ের মাঠেই বলে বিয়া করোগে হামসে, এবার দেখে যে না ভাই সুন্দর আছে দেখতে, বিয়ে করতে কি আছে, আমি যদি বিয়ে করি টাকা পয়সা আমার, দিল্লি সালতানাত আমার, ও তো মেয়ে, আমি কি বউকে বিয়ে করলে তো আমারই তো সব। তো আলতুনিয়া মেনে নেয় এবং এর ফলে কি হলো, 40 দলের চক্রান্ত আলতুনিয়া সহ মরে যায় সুলতান রাজা হরিয়ানার কৌথালে। আচ্ছা, ইলতুৎমিশ, ঠিক আছে, ইলতুৎমিশের পর কে, রাজিয়া সুলতান। রাজিয়া সুলতানের পর রুকুনুদ্দিন, আলাউদ্দিন হোসেন শাহ আছে। এরপরে কে আছে আমি বলে দিচ্ছি আরেকবার, এরপরে আছে তোমার বালবানের পর কাইকুবাদ আর কাইকুবাদ ও কিউমার্স। তো আমি এতদূর বলে দিয়েছিলাম যে কাইকুবাদ ও কিউমার্সকে হত্যা করেন জালালউদ্দিন ফিরোজ শাহ খিলজি। জালালউদ্দিন খিলজি মনে রাখো, তাহলে হলো, ফিরোজ শাহ বলা দরকার নাই, কারণ ফিরোজ শাহ তুগলক আমরা আরেকটা পাবো, তো ওখানে হয়তো গলিয়ে দেওয়া, তো তোমরা বলো জালালউদ্দিন খিলজি পুরো নাম। তো আজকে আমরা অলরেডি স্লেভ ডাইনাস্টি, আমি বলেছিলাম যে এটা মনে রাখার একটা ট্রিক আছে, কি গুলাব খিলে তো শাসলো, অর্থাৎ গুলাম ডাইনাস্টি, খিলজি ডাইনাস্টি, তুগলক ডাইনাস্টি, সৈয়দ ডাইনাস্টি, লোদি ডাইনাস্টি। আমরা অলরেডি গুলাম করে ফেলেছি, তো গুলামের পর আমার আর কি লাগবে, খিলজি লাগবে। 1 মিনিট। গুলাম আমরা অলরেডি কমপ্লিট করে ফেলেছি, এবার গুলামের পর কি আসবে আমাদের, খিলজি বংশ। তো খিলজি বংশের আমরা একটু ফাউন্ডারটা দেখে দিই নাকি, ফাউন্ডার জালালউদ্দিন ফিরোজ শাহ খিলজি। আচ্ছা, এবার একটা প্রশ্ন আসতে পারে যে জালালউদ্দিন ফিরোজ শাহ খিলজির উৎপত্তি কোথা থেকে উড়ে এসে জুড়ে বসলো একটা জায়গাতে, না হঠাৎ একটা বংশ শেষ হয়ে গেল আরেকটা বংশ চলে আসলো কি করে?
তো জালালউদ্দিন ফিরোজ শাহ খিলজি কিন্তু দিল্লি সালতানাতে যখন গুলাম বংশ প্রতিষ্ঠা ছিল, যখন এর শেষ দিন চলছিল, যখন এর সূর্য অস্ত যায়নি, সেই সময় কিন্তু খিলজিরা এদের দরবারেই কাজ করতো এবং এরা তাক লাগিয়ে বসেছিল জালালউদ্দিন যে কি করে আমি দিল্লির সুলতানকে, হ্যাঁ এরা যে পদবি গ্রহণ করতো তার নাম ছিল সুলতান, আমি বলছি বারবার কিন্তু আমি এটা একবার ভালো করে বলে দিলাম। তো জালালউদ্দিন ফিরোজ শাহ খিলজি কিন্তু তাক লাগিয়ে বসেছিল, যেমন একটা বাঘ তাক লাগিয়ে বসে থাকে যে কখন হরিণ জল খাচ্ছে কিংবা হরিণটা যখন শুয়ে আছে তখন কে ডাইরেক্ট মারবে, ঠিক আছে। এবার হরিণ গলা থেকে কেমন ওটা দেখে যে আইছে, হ্যাঁ আইছে, আসো আসো তোমার সাথে রেস করব, আর এই রেস করতে গিয়ে বেচারাগুলো মরে যায়। তো এরকম হয়েছিল কার সাথে, কাইকুবাদ কিউমার্সের সাথে। ওরা দেখছে যে বাঘ আসছে, এটা একটা জালালউদ্দিন ছিল তাদের জন্য একটা জমদূত টাইপের। এবার যখন দেখছে ভাই যে না একটা বাঘ আসছে, তুই পালা, তুই কিছু একটা কর, ওর বিরুদ্ধে কোনো স্টেপ নে, না আমি তো ল্যালপা, আমি তো দেখবো। ওয়াও, ও মাই গড, ওয়াও, হ্যাঁ ও কি করলো, মেরে দিল, লে ভাই তোর চ্যাপ্টারই ক্লোজ। তো জালালউদ্দিন ফিরোজ শাহ খিলজি কি করে দেয়, কাকে মেরে দেয়, কাইকোবাদ কিউমার্সকে। এবং তারপর যেই দেখলো শাসক দুর্বল, বালবানের পর কেউ কোনো যোগ্য শাসক নাই, শাসক দুর্বল, এ কি করলো, কাইকোবাদ কিউমার্সকে হত্যা করে দিল এবং কি করলো, খিলজি শাসন প্রতিষ্ঠা করলো। জালালউদ্দিন ফিরোজ শাহ খিলজি কিন্তু মুসলিম হলেও অন্যান্য ধর্মের প্রতি অত্যন্ত সহানুভূতিশীল এবং উদারনৈতিক ছিলেন। তিনি সবচেয়ে বড় কথা, তিনি কি করেছিলেন, সেই সময় হিন্দুস্তানে বসবাসকারী সমস্ত ধর্মাবলম্বী মানুষদের সম্পূর্ণভাবে ছুট দিয়েছিলেন যে তোমরা নির্দ্বিধায় তোমাদের ধর্ম পালন করতে পারো, ঠিক আছে। হ্যাঁ তবে হ্যাঁ জিজিয়া কর কিন্তু তখনও নেওয়া হতো, ঠিক আছে। জিজিয়া কর কিন্তু সম্রাট আকবর শেষ করেছিল, এরা কেউ শেষ করেনি, ওরা সবাই জিজিয়া কর নিত। তো জালালউদ্দিন ফিরোজ শাহ খিলজির ব্যাপারে কি জানা যায়, তিনি খুব উদারনৈতিক শাসক ছিলেন। এর চেয়ে বেশি জালালউদ্দিন ফিরোজ শাহ খিলজি কিন্তু সেরকম ভাবে ফেমাস না। আচ্ছা, জালালউদ্দিন ফিরোজ শাহ খিলজির একটা মেয়ে ছিল। আচ্ছা এখানে দেখছি আমরা সবকিছু কিন্তু মেয়ে একটা বেস আছে, হ্যাঁ তো ভাবিও না গার্লস তোমাদের উপর ডাইরেক্ট অ্যাটাক চলছে। 90% কিন্তু হিস্ট্রি হয়েছেই এই প্রেম কাহিনীর জন্য, ঠিক আছে, যদি না হতো তাহলে হতো না। তো এর নাম হচ্ছে মেহেরুন্নিসা বা মেহেরুন্নিসা কিন্তু আরেকজনের মুঘল জায়গাতেও আমরা একটা নাম পাবো, মেহেরুন্নিসা। জালালউদ্দিন ফিরোজ শাহ খিলজির মেয়ে ছিল মেহেরুন্নিসা। মেহেরুন্নিসা মনে মনে পছন্দ করতে লাগে আলাউদ্দিনকে। আলাউদ্দিনটাকে আলাউদ্দিন কি করে, এর কাছে একটা তীর মারে এবং তীরটার হৃদয়ে গেঁথে যায়, হয়ে গেল কি লাভ। ও মাই গড, আই লাভ ইউ হয়ে গেল, কি হয়ে গেল, লাভ হয়ে গেল। মেহেরুন্নিসা কাকে ভালোবাসতে লাগলো, আলাউদ্দিনকে। এবং আলাউদ্দিন ছিল প্রচন্ড পলিগ্যামি পার্সন, একটা প্রচন্ড তার মধ্যে পলিগ্যামিস্টিক যে পার্সোনালিটি ছিল সেটা খুব বেশি, অর্থাৎ একটা মেয়েতে পেট ভরে না, অনেক তো লাগে, ঠিক আছে, মানে যত দাও ততই চাই, এরকম একটা ব্যাপার। তো আলাউদ্দিন কি কিন্তু প্রচন্ড পরিমাণে কি ছিল, মানে একটা মেয়েতে বসে না, আর এখানে দুটা রেখেছে কনকিউবাইলস, এখানে দুটা রেখেছে কনকিউবাইলস, এখানে আরেকটা দুটা রেখেছে কনকিউবাইলস। কনকিউবাইলস মানে হচ্ছে পার্সোনাল প্রস্টিটিউট, আমি এখানে ওরকম ভাবে বলতে পারছি না। কনকিউবাইলস হচ্ছে তার পার্সোনাল প্রস্টিটিউট, মানে একটা পুরুষ 10টা নারীর সাথে সম্পর্কে থাকবে, দ্যাট ইজ কল্ড পলিগ্যামি। পলিগ্যামি মানে পার্সোনাল কনকিউবাইলসও রাখতে, এমন না যে মানে যাকে ইচ্ছা, পার্সোনাল কনকিউবাইল, সুন্দরী সুন্দরী মেয়েদেরকে অ্যাজ এ কনকিউবাইলস রাখতাম, তাদেরকে পেড করতো, ঠিক আছে, ফর ডুইং দ্য প্রস্টিটিউশন, এরকম ছিল। তো মেহেরুন্নিসা, আলাউদ্দিন আর মেহেরুন্নিসার কি আদৌ কোনো প্রেম ভালোবাসা ছিল না, আলাউদ্দিন কিন্তু মেহেরুকে সেরকম ভাবে পছন্দ করতো না, কিন্তু কেবলমাত্র জালালউদ্দিন ফিরোজ শাহ খিলজির যেহেতু মেয়ে, সেই জন্য আলাউদ্দিন কিন্তু মেহেরুন্নিসাকে ফাঁদে ফেলে কি, টু ক্যাপচার দ্য হায়ারার্কি অফ দ্য খিলজি ডাইনাস্টি। কারণ ফিরোজ শাহ খিলজির যে ছেলেটা ছিল সে কিন্তু যোগ্য শাসক হয়ে উঠতে পারতো, কিন্তু আলাউদ্দিন জানতো যদি আমি, মেহেরুন্নিসা ছিল বড়, ঠিক আছে, দেখছে যে যদি মেহেরুন্নিসা বড় মেয়ে, তাকে যদি আমি ভালো মতো ফাঁসি নিই তাহলে কি হবে, আলাউদ্দিন এরপরে কে হয়ে যাবে, আলাউদ্দিনের হবার চান্স আছে। কিন্তু জালালউদ্দিন ফিরোজ শাহ খিলজি কিন্তু আলাউদ্দিনকে অ্যাজ আ ওর ভাতিজা, আচ্ছা এটা বলে রাখি, জালালউদ্দিন ফিরোজ শাহ খিলজি আলাউদ্দিনের মধ্যে একটা মানে সম্পর্ক কি,
এটা হচ্ছে কাকা ভাতিজা, এটা কাকা ভাতিজা, এটা কাকা, এটা ভাতিজা নিজের, ঠিক আছে, কাকা ভাতিজা টাইপের। তো জালালউদ্দিন ফিরোজ শাহ খিলজি তখন দিল্লির সিংহাসনে বসে, তিনি বলেন যে ডাক্কান, ডাক্কান কথার অর্থ এখানে নর্মদা নদী, নর্মদা নদীর সাউথ দিকটা হচ্ছে দক্ষিণ, মানে ডেকান, ডেকান যেটাকে বলা হয়, এই দাক্ষান, ওই ডেকানের জায়গাটাকে বলে যে আমি তো ডেকান জয় করতে পারছি না, আলাউদ্দিন তুমি তো অনেক ভালো, তুমি অনেক দক্ষ যোদ্ধা, তুমি যাও কোথায়, ডেকান। এবং দিল্লি থেকে কাকে পাঠিয়ে দেয়, দক্ষিণাত্য জয় করার জন্য আলাউদ্দিনকে। এই সময় আলাউদ্দিন ডেকান জয় করে, কিন্তু ডেকান জয় করতে প্রায় সক্ষম হয়ে গেছিল। এরপরে কি হয়, আলাউদ্দিন মেহেরুন্নেসার সাথে বিবাহ করে নেয়, এবং এর ফলে জালালউদ্দিন ফিরোজ শাহ খিলজি তাও কিন্তু আলাউদ্দিনকে অ্যাজ আ এম্পায়ার কিন্তু বসাতে চায়নি। জালালউদ্দিন চেয়েছিল তার তার ছেলেকে সিংহাসনে বসাতে, এবং সেই জন্যই আলাউদ্দিন খিলজি কিন্তু সুযোগ পেতেই জালালউদ্দিন ফিরোজ শাহ খিলজিকে হত্যা করে দেয়। জালালউদ্দিনকে যখন হত্যা করে দেয়, তখন কিন্তু জালালউদ্দিন যখন মরে গেছে, তাহলে এখন কে পাবে সাম্রাজ্যটা, তার ছেলে না, কারণ ফিরোজ শাহ খিলজি কে হতে পারে, প্রথমত এটা ওর একটা রক্তের সম্পর্ক, কি আলাউদ্দিন ওর ভাতিজা, দ্বিতীয় কথা হচ্ছে ওর কন্যার জামাই, জামাই বলছে, কন্যার বর। তো এরা কি ছিল, প্রাথমিক দিকে কাজিনস ছিল, কিন্তু কাজিনস এর পরে এরা বিয়ে করে নেয় এবং এরা স্বামী স্ত্রী হয়ে যায়। ফলে আলাউদ্দিন কিন্তু কি হয়, এরপরে ফিরোজ শাহ খিলজিকে মারার পরেই সে কোথায় চলে যায়, সে হয়ে যায় খিলজি ডাইনাস্টির অন্যতম শাসক। এবং আলাউদ্দিনের দরবারেই কিন্তু মালিক কাফুর বলে একজন থাকতেন। মালিক কাফুর কিন্তু জালালউদ্দিন ফিরোজ শাহ খিলজি কিন্তু অ্যাজ আ গিফট দিয়েছিলেন আলাউদ্দিনকে, এবং আলাউদ্দিন খিলজির সমস্ত রকম কার্যকলাপ, মানে সমস্ত প্রায় 90% কার্যকলাপ কিন্তু কে করতো, মালিক কাফুর। আমি এখানে লিখে রাখি মালিক কাফুর। মালিক কাফুর কোথাকার লোক ছিল, মিশর বা ইজিপ্ট। মূলত 1000টা স্বর্ণ মুদ্রায় কিনা হয়েছিল বলে একে 1000 দিনারিও বলা হয়। কি বলা হয়, 1000 দিনারি। 1000 দিনারি কাকে বলা হয়, মালিক কাফুরকে, কারণ 1000টা স্বর্ণ মুদ্রা কিনা হয়েছিল তাকে 1000 দিনারি বলা হয়। মালিক, এবার যখন আলাউদ্দিন চলে গেল কোথায়, দাক্ষিণাত্য থেকে চলে গেল কোথায়, দিল্লিতে, তখন এবার দেখছে যে দাক্ষিণাত্য কিন্তু খুব দারুণ জায়গা, কারণ ডাক্কান যখন ডেকানে আসে, ডেকানের টোপোগ্রাফিক্যাল সিচুয়েশন এত খারাপ ছিল যে যদি কোনো একটা রাজা সিংহাসনচ্যুত হয় বা সিংহাসন ছেড়ে অন্য কোনো জায়গায় যায় যুদ্ধ করতে, জাস্ট লাইক আফগানিস্তান, ফলে কি হবে, অন্যান্য রাজারা তাক পেতে বসে থাকে এবং সেই সময় হয়তো আক্রমণ করে দেয় কিংবা কোনো সিভিল ওয়ার হয়ে রাজাটার পুরো সিংহাসনই পাল্টে দেয়। এই ফলে কি হলো, যখন আলাউদ্দিন গেছে, সে কিন্তু খুব বুদ্ধি করে গেছে এবং সেখানে সে নিজের একটা দবদবা ছেড়ে গেছিল যে আলাউদ্দিন গেছে ঠিকই, কিন্তু হি উইল রিটার্ন। এবং আলাউদ্দিন এতটা কি বলবো, যে সাম্রাজ্য দখলে এতটা তার নেশা ছিল যে সে কাউকে মানত না, সে নিজের সাম্রাজ্যের জন্য নিজের কাকাকে যে মেরে দিতে পারে, তার কাছে অন্য কারো রক্ত গায়ে মাখা কোনো একটা বড় ব্যাপার না, ঠিক আছে। ফলে কি হলো, আলাউদ্দিন যখন ডেকান ছেড়ে আবার এখানে চলে গেল কোথায়, দিল্লিতে। ফলে এই দিল্লিতে যাবার পরে যখন তার মালিক কাফুর তার সেবায় রত থাকে, মালিক কাফুরকে বলে তুমি কোথায় চলে যাও, দক্ষিণাত্যে, এবং মালিক কাফুরকে এবার কে পাঠিয়ে দেয়, দাক্ষিণাত্যে। আচ্ছা, মালিক কাফুর কিন্তু কোনো কি বলবো, যে ছেলে বা মেয়ে কোনোটাই ছিল না, সে ছিল একটা কিন্নার, বা যাকে আমরা এখন ট্রান্সজেন্ডার বলি। মালিক কাফুর ছিল ট্রান্সজেন্ডার, এবং এর ফলে মালিক কাফুর কিন্তু আলাউদ্দিনকে মনে মনে পছন্দ করতে লাগে, কিন্তু মালিক কাফুর কিন্তু আলাউদ্দিন এর মধ্যে সেরকম কোনো ফেমিনিন কোয়ালিটি ছিল না। এর ফলে মালিক কাফুরকে সে সব সময় অ্যাজ আ প্রোডাক্ট ট্রিট করত, কিন্তু কখনো যেরকম মালিক কাফুরের ফিলিংস একটা জন্মায় ওর প্রতি, কিন্তু আলাউদ্দিন কিন্তু সেরকম ভাবে কোনোদিনও ছিল না। এর ফলে এবার মালিক কাফুর কি হয়, অ্যাজ আ কিন্নার কি হয়, যে একটা বেনিফিট পায়। এবার কি বেনিফিট কি, এবার দেখো, দক্ষিণ ভারতের মোস্ট অফ দ্য কেসেস আমরা দেখেছি হিন্দু রাজা, চোল ডাইনাস্টি, পান্ড ডাইনাস্টি, সমস্ত 90% অফ দেম আর হিন্দুস। এবং এই সময় রাজপুত এই যে মেওয়ারের জায়গাটা, এই জায়গাটা মেওয়ার,
এই সময় কিন্তু রাজপুতানা কিন্তু প্রচন্ড পরিমাণে ছড়িয়েছিল। রাজপুত, হিন্দু মানে কি হবে? রাজপুত হবে, মানে একদম রাজার পুত্র রাজপুত। এবারে এই রাজপুতরা কিন্তু প্রচন্ড আদর্শবাদী টাইপের, মানে আমরা আদর্শ ছেড়ে আমরা লড়বো না, এমন টাইপের ছিল। এর ফলে ইসলামিক যারা অ্যাটাকার্স ছিল বা যারা ইসলামিক এম্পায়ার ছিল, তারা কিন্তু এর প্রচন্ড পরিমাণে ফায়দা ওঠায়, যে কি এরা তো নিজের আদর্শকে নিয়েই চলতে থাকে, ফলে ওদের আদর্শে যদি আমরা একটু আঘাত দিই, ওদের নিজের ঘরের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়ে যাবে, আমাদের কোনো দরকারই না, ওরা লড়তে লড়তে নিজেই শেষ হয়ে যাবে। যেমন আমাদের ইংরেজরা করেছিল না ডিভাইড অ্যান্ড রুল, তার আগে কিন্তু এটা করে দিয়েছিল কারা? বাইরের যারা ইনভেডার্সরা এসেছিল তারাই করে দিয়েছিল। এই রাজপুত যারা ছিল তারা কিন্তু প্রচন্ড আদর্শবাদী ছিল এবং বলতো আমরা প্রাণ দিয়ে দেবো, কিন্তু আমরা আদর্শ ত্যাগ করবো না। যেমন তোমরা দেখেছো পদ্মাবত সিনেমাতে, যে নারীরা নিজের সম্মান দিবে না বলে কি করলো? জহর করে নিল, যেটা আমি সাপোর্ট করি, ঠিক আছে, বাট এটার একটা আলাদা পার্সপেক্টিভ আছে। কি? যেমন ঝাঁসি রানী লক্ষ্মীবাই উঠলো, রাজিয়া সুলতান উঠলো, রাজপুতরাও তো সেরকম ভাবে উঠতে পারতো, কেন পারলো না? তাই কি না? ওদের মধ্যে হয়তো সেই কারেজটা সেই সময় আসেনি, বা তারা হয়তো বুঝতে পেরেছে। যাই হোক, হিস্টোরিক্যাল কনটেক্সট ক্রিটিসাইজ অনেকভাবে করা যায়, ঠিক আছে। তো ব্যাপারটা হচ্ছে কি, এখানে দুটো পার্সপেক্টিভ কাজ করছে। প্রথম পার্সপেক্টিভ কি, যে রাজপুতরা যারা ছিল তারা প্রচন্ড আদর্শবাদী ছিল, ফলে ওদের স্ত্রীদের গায়ে যদি কেউ টাচও করতে যায়, ও টাচও করতে দেবে না। ও রাজপুতের বলে আমরা অনেক পর্দার ভিতরে রাখা হতো, যেমন ইসলামে সেরকম রাজপুত তো প্রচন্ড পর্দার ভিতরে রাখা হতো। ফলে রাজপুতরা কি করতো, মানে সেরকম কারোর সাথে এবার অন্য পুরুষের স্পর্শ লাগবে না, ওদের কোনো ছায়াও মারিয়ে চলবে না, এরকম কোনো ব্যাপার ছিল। সেটার জন্য কিন্তু রাজপুতরা এই, যেমন পদ্মাবত সিনেমাতে দেখিয়েছে যে 12,000 রানীর সাথে, রিয়েলিটি রানী পদ্মাবত 12,000 রানীর সাথে জোহর করেছিল। জোহর মানে কি, যে একটা বিরাট অগ্নিকুণ্ড হবে এবং সেখানে গিয়ে সবাই জ্বলন্ত সমাধি দিবে, মানে জীবন্ত সমাধি দিবে, সতীদাহ টাইপের। কিন্তু ওটা সতীদাহ কি হতো, ছলে বলে কলে কৌশলে মেরে ফেলা হতো, কিন্তু এরা আত্মবলিদান করেছে। তো একদিক থেকে যদি দেখো যে আত্মবলিদান, নিজের সম্মানটা সবার উপরে, যেটা থাকা উচিত, ঠিক আছে, সেদিক থেকে যদি দেখো ইট ইজ রাইট। কিন্তু যদি আবার প্রশ্ন তুলে যে সুলতান রাজা, ঝাঁসি রানী লক্ষ্মীবাই এদের মতো কেন হয়ে উঠতে পারেনি, সেটা কিন্তু ক্রিটিসাইজও করা যেতে পারে। আচ্ছা, তো এর ফলে কি হয়, মালিক কাফুরকে যখন দাক্ষিণাত্য অভিযানে মালিক কাফুরকে পাঠানোর একটা বিশেষ উদ্দেশ্য ছিল, কারণ আলাউদ্দিন এতদিন কিন্তু দাক্ষিণাত্যেই বা ডেকানেই কিন্তু ছিল। সে কিন্তু জানে যে ডেকানের রাজারা কেমন, তাদের চরিত্র কেমন, তাদের চিন্তাধারা কেমন, ভাবধারা কেমন, তারা সবই জানে। এবার এত কিছু জানার সত্ত্বেও তাহলে মালিক কাফুরকে কেন? প্রথমত, আমরা যদি হিন্দু শাস্ত্রের মহাভারতের যুদ্ধ দেখি, আমি একটু মহাভারতে ঢুকছি কারণ এটার সাথে একটু অনেকটা মিল আছে। মহাভারতে যদি আমরা যুদ্ধ দেখি, যখন অর্জুন একটা কিন্নারের ছদ্মবেশে বা ট্রান্সজেন্ডারের ছদ্মবেশে, খুব খারাপ ভাষায় শুনতে বলা হয় হিজড়া, খুব খারাপ ভাষা, এবং সেখান থেকে যখন আমি একটা ট্রান্সজেন্ডারকে যখন সবার সামনে ভীষ্মের কাছে নিয়ে আসা হচ্ছে এবং বলছে যে মানে, এবং অর্জুন কি হলো, বৃহন্নলার রূপ ধারণ করে। অর্জুন কার রূপ ধারণ করে? বৃহন্নলা কে ছিল? না পুরুষ না স্ত্রী, অর্থাৎ মাঝামাঝি ট্রান্সজেন্ডার। ফলে কি হলো, এই কেউই কিন্তু মহাভারতের কেউই কিন্তু অর্জুনের উপর বাণ চালাতে কে স্বীকার করেনি, বলছে না আমি চালাতে পারবো না, সে একটা পুরুষ না। আর যারা মেন যোদ্ধা তারা কার উপর বাণ চালাবে না? কোনো বৃদ্ধ, কোনো অসহায়, কোনো একটা যোদ্ধা যার হাতে তরোয়াল নাই কিংবা কোনো অস্ত্র নাই, তাকে তারা মারবে না। আর দ্বিতীয়ত, কোনো স্ত্রীকে মারবে না, কোনো বাচ্চাকে মারবে না, কোনো বিকলাঙ্গকে মারবে না, এমন কাউকে মারবে যে রিয়াল যোদ্ধা। এর ফলে কি হলো, যখন বৃহন্নলারূপী অর্জুন বাণটা ছাড়লো সবার দিকে, অর্জুন কিন্তু একতরফা লড়াই করেছিল সেই সময় কিন্তু অন্য কেউ অর্জুনকে মানে রিটার্ন অ্যাটাক করেনি, ঠিক আছে। এর সবচেয়ে বড় কারণ কি, তাদের আদর্শবাদ, যেটা আমরা পেয়েছি মহাভারতে, যে বৃহন্নলারূপী অর্জুন কি করেছিল, অ্যাজ আ ট্রান্সজেন্ডার সে কিন্তু তীর ছুঁড়েছিল, কিন্তু যেহেতু অর্জুন পুরুষ নয় এবং স্ত্রীও নয়, স্ত্রীর উপর তো চালাবে না, পুরুষ তো নয়ই পুরোপুরি, এবং সে কি কোনো কারণে হয়তো এসে যুদ্ধ করছে, সেটার জন্য কি করে, কেউই কিন্তু, এমনকি মহামতি ভীষ্মও কিন্তু তাদের বিরুদ্ধে যেতে কিন্তু অস্বীকার করেছিল। এটা আমরা দেখতে পাই
কোথায়? মহাভারত। এবার রাজপুতদের মধ্যে একটা কি ছিল যে এরা কিন্তু মানে হিন্দুর যে ট্রেডিশনটা, হিন্দুত্ববাদী প্রচন্ড বেশিভাবে ফলো করতো। এর ফলে মালিক কাফুরকে যখন আলাউদ্দিন এতদিন ধরে থেকে সেটা জানে যে এখানে আমি একটা ইসলাম রাজা, মুসলমান রাজা এবং আমার চারপাশে হিন্দু রাজা ভর্তি, ফলে আমাকে যদি এগুলো জয় করতে হয় আমাকে এমন একজনকে পাঠাতে হবে যার প্রতি ওরা একটু সেন্সিবল থাকবে, যে না এদেরকে মারা আমার পাপ হবে। তো কি করলো, মালিক কাফুরকে পাঠিয়ে। মালিক কাফুর না ছেলে না মেয়ে, মালিক কাফুরকে ধার ধার করে মেরে চলে আসছে। ওরা বলছে না এটা আমাদের আদর্শের বাইরে, আমরা মারবো না। ফলে এই আদর্শবাদিতা করতে গিয়ে রাজপুত বংশ একদম ধীরে ধীরে শেষ হয়ে গেল। যদি এরা সেরকম আদর্শবাদ না মানতো, অকাত ছিল চলে আসবে। চন্দ্রগুপ্ত মৌর্য, আমি কেবল একটা সময় আমার মাঝে মধ্যে মাথায় চিন্তা আছে, চন্দ্রগুপ্ত মৌর্য, অশোক কিংবা সমুদ্রগুপ্ত, তারপর আমাদের কি না বলে যত যত বড় বড় আমাদের যোদ্ধারা ছিল, যেমন আমি পরপর নাম বলছি, চন্দ্রগুপ্ত মৌর্য, ধনঞ্জয়, তারপর আমি যদি বলি ধনানন্দ, চন্দ্রগুপ্ত মৌর্য, ধনানন্দ, অশোক, তারপর সমুদ্রগুপ্ত, তারপর আমাদের গেল কি চন্দ্রগুপ্ত টু, স্কন্দগুপ্ত, কনিষ্ক, পুলকেশিন দ্বিতীয়, হর্ষবর্ধন। এই সময় যদি ইসলামিক অ্যাটাকটা হতো আদৌ পারতো? কোনো দিনও পারতো না, কারণ চন্দ্রগুপ্ত মৌর্য তো আফগানিস্তান নিজেই পেয়েছিল, ওর আন্ডারে তো চাকরগিরি খাটতো, কোনো দিনও হতো না, পকেটে নিয়ে ঘুরতো, এরকম অবস্থা ছিল। কিন্তু এটা হয়নি, এটা পরের ব্যাপার। তো রাজপুতরা কি ছিল সেই সময় কিন্তু প্রচন্ড পরিমাণে কি ছিল যে আদর্শবাদী ছিল, আদর্শবাদীটাই তাকে শেষ করে দেয়। ফলে মালিক কাফুরকে ধার ধার করে এলে একটা বোম তখন তো বোম টম ছিল না, ইয়ে কামান টাইপের, কামান বা ক্যানন, ওই ক্যাননে বোম দাগাচ্ছে যে হ্যাঁ 50 ডিগ্রি উত্তরে, উত্তরে দক্ষিণে মারো, মেরে ধুলিস্যাৎ করে দাও, এই লিখছে দাম দুম করে মারছে, ক্যানন মারছে, ওখান থেকে ইয়ে মারছে, তীর ধনুক মারছে, ঘোড়ায় চেপে মারছে, লিড করছে কে? মালিক কাফুর। এবার মালিক কাফুরকে মারবে না, কারণ কি? মালিক কাফুর কোনো একটা পুরুষ না, মালিক কাফুর পুরোপুরি স্ত্রীও না, মালিক কাফুর হচ্ছে কিন্নার, যাকে আমরা খারাপ ভাষা বলি হিজড়া। এর ফলে কি হলো, মালিক বা ট্রান্সজেন্ডার, তো এরা কি হলো, মালিক কাফুরকে মারলো না। ফলে মালিক কাফুর কিন্তু পর পর মারতে 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 প্রায় 90% অফ ডেক্কান কিন্তু কার অধীনে করে নিল? কার অধীনে করে নিয়েছিল? নিজের অধীনে, অর্থাৎ খিলজি ডাইনাস্টির অধীনে। এবং খিলজি ডাইনাস্টি এইটা দক্ষিণাত্য জয় করার পর সে বুঝতে পারে যে আমি যদি ডেকান জয় করলাম, আমার কিন্তু অন্যান্য দেশ জয় করতে অতটা মানে ইয়ে হবে না, মানে কি বলবো যে অতটা অসুবিধা হবে না, কারণ দাক্ষিণাত্যের টোপোগ্রাফি এমন, আর তার মধ্যে আফগানিস্তানের টোপোগ্রাফি এমন যে দুটার মধ্যে অনেক ডিফারেন্ট মানে মিল রয়েছে। এর ফলে কি হলো, আলাউদ্দিন খিলজি মনে মনে ভেবেলেন এবার আমি গোটা বিশ্ব জয় করবো, জাস্ট লাইক দ্য আলেকজান্ডার দি গ্রেট। এর ফলে আলেকজান্ডারের মতো আলাউদ্দিনও কিন্তু বিশ্ব জয় করার স্বপ্ন নিয়ে বেড়ায়, এবং সেই জন্য আলাউদ্দিনকে দ্বিতীয় আলেকজান্ডার বা সিকান্দার এ শানি বলা হয়। কি বলা হয়? সিকান্দার, সিকান্দার এ শানি। তোমরা যখন পদ্মাবত সিনেমাটা যদি কেউ ভালো মতো দেখে থাকো, একটা দেখবে একটা সিন আছে, ওই সিনে একটা দূত এসে মেওয়ারের রাজার কাছে, ঠিক আছে, একটা আলাউদ্দিনের পাঠানো একটা কেন বলে ওটাকে সন্দেশ বলে বেবি ওটাকে হিন্দিতে, তো ওটা পাঠ করছে এবং বলছে সিকান্দারের শানি কি তলোয়ার কি ছাও কে নিচে মেহফুজ রহে। সিকান্দারের শানিটা কে? হুই সিকান্দারের শানি? আলাউদ্দিন খিলজি। যেহেতু আলেকজান্ডার দি গ্রেটের মতো, গ্রিকবিদ আলেকজান্ডারের মতো গোটা বিশ্বজয়ের স্বপ্ন নিয়ে আলাউদ্দিন চেয়েছিল গোটা বিশ্বকে নিজের পদতলে রাখতে, সেটার জন্য আলাউদ্দিনকে বলা হয় কি দ্য সেকেন্ড আলেকজান্ডার অথবা দ্য সিকান্দারের শানি। আলাউদ্দিন খিলজি জীবনে কোনো অভিযান নিজে করেনি এক্সেপ্ট 1303 সালের চিত্তর অভিযান, এক্সেপ্ট 1303 সালের চিত্তর অভিযান, 1303। এটার উপরেই ভিত্তি করে পদ্মাবত সিনেমাটা, এবং সত্যি বলতে গেলে একটু অতিরঞ্জিত থাকলেও খুব সুন্দরভাবে উপস্থাপন। 1303 সালে চিত্তর অভিযান, 1303 সালের চিত্তর অভিযান, এটা কি করেছিল আলাউদ্দিন খিলজি। একমাত্র অভিযান যেটা নিজে গেছিল, যে না আমি যাব, মালিক কাফুরকে এখানে যেতে হবে না, আমি যাব, আমি গিয়ে 1303 সালে চিত্তর অভিযানে আমি হব প্রধান সাক্ষী।
এবং 1303 সালে চিত্তর অভিযানের প্রধান কারণ কি ছিল, যে এখানকার যে টপোগ্রাফি, এত চিত্তর এতটা উঁচুতে অবস্থান করে, ফলে ওই জায়গাটা যদি নিজের কবলে নিয়ে নেওয়া যায়, ফলে অন্যান্য জায়গাটাকে মানে আমার রুল করাটা সহজ হবে। আমি যদি একটা এত উঁচু জায়গা থেকে দাঁড়িয়ে থাকি, আমি যদি একটা, আজকে সোজা কথা বলতে গেলে যদি আমি বলি, আমি যদি একটা রোডে দাঁড়িয়ে থাকি, আমি হয়তো সামনের কোনো একটা গলি দেখতে পাবো, খুব জোর যদি হয় কোনো একটা সামনে বাড়িটারি দেখতে পাবো, তাই কি না? কিন্তু সাপোজ আই এম স্ট্যান্ডিং এট এ 5th ফ্লোর টাওয়ার, ঠিক আছে, আমি একটা কোনো একটা 5 তলাতে দাঁড়িয়ে আছি, এবং সেখান থেকে আমি যে ভিউটা পাবো, আমি কি রোডে দাঁড়িয়ে থাকতে পাবো? অবভিয়াসলি না, আমি অনেক ওখান থেকে আরো ভাস্ট দেখতে পাবো। এর ফলে কি চিত্তরটা অত্যন্ত উঁচুতে ছিল, ফলে ওখানে যদি সৈন্য টৈন্য বা ওখানে কোনো একটা কোনো কিছু কিলা টিলা বানিয়ে দুর্গ বানিয়ে থাকা যায়, অনেকটা হেল্প হবে। এটা ছিল মেন কারণ। সিনেমাতে দেখানো হয়েছে যে রানী পদ্মাবত যে ছিল, পদ্মাবতী, তার অত্যন্ত সুন্দর ছিল, সেটা পরে কারণ। আমি প্রথমে বলেছিলাম যে আলাউদ্দিন একটা পলিগামাস পার্সন ছিল, এবং এর ফলে কি হলো যে এটা তো কারণ ছিলই, সেকেন্ড কারণ এটাও ছিল যে রানী পদ্মাবতীকে সে নিজে রানী বানাতে চেয়েছিল। এবং আমি এর আগেও বলেছিলাম যে কি দুজন রাজা যুদ্ধ করবে, দুজন রাজার মধ্যে একটা রাজা ধরো মারা গেল, তো এবার কি হবে, ওই রাজার যে রাজাটা মারা গেছে তার যে স্ত্রী ছিল, সে কি হয়ে যাবে, নতুন যে রাজাটা জিতবে তার বউ হয়ে যাবে। এটা আগেও হয়েছে, আমরা এটা আগেও উল্লেখ পেয়েছি। ফলে আলাউদ্দিন কি চেয়েছিল, রাজা এই চিত্তরের রাজাকে মেরে রানী পদ্মাবতীকে নিজের বানাবে। অলরেডি তার বিয়ে হয়ে আছে, কিন্তু সে আরেকটা বিয়ে করবে রানী পদ্মাবতীকে নিয়ে। কিন্তু পদ্মাবতী বললাম না, রাজপুতানাদের একটা অত্যন্ত কি বলবো যে প্রচন্ডবাদী আদর্শবাদী ছিল, ফলে অন্য পুরুষের ছায়াও মারাবে না, সেই জন্য রানী পদ্মাবতী কিন্তু জোহার করে নিয়েছিল যে কি আলাউদ্দিনকে সে নিজের শরীর স্পর্শ করতে দিবে না, আর যদি শরীর স্পর্শ করে অ্যাজ আ অ্যাশ বা রাখ যাকে বলে, ছাইটা স্পর্শ করবে। ফলে কি 12,000 মহিলাকে নিয়ে রানী পদ্মাবতী জোহার করেছিল। তো মেন কারণ কি ছিল, ট্রোপোগ্রাফি। সেকেন্ড কারণে তুমি বলতে পারো রানী পদ্মাবতীর প্রতি যে আকর্ষণ, কারণ প্রথমেই বলেছিলাম আলাউদ্দিন একটা পলিগামাস পার্সন ছিল, যতই মেয়ে দাও তার পোষায় না, এরকম ব্যাপার। তো কি মালিক কাফুরকে বা দক্ষিণ দিকে পাঠালো। এবার আলাউদ্দিন খিলজি, এবার মালিক কাফুরকে নিয়ে বললাম, মালিক কাফুর তার অন্যতম চাকরদের মধ্যে একজন, কিন্তু আলাউদ্দিনের কিন্তু আরো দুটা চাকর ছিল। যেমন আমরা পেয়েছি যে বাখতিয়ার খিলজি, কুতুবউদ্দিন আইবক, ইয়ালদোজ কুবাদা, সেরকম আলাউদ্দিনের কিন্তু 3টা মেইন চাকর ছিল। কে কে? প্রথম চাকরের নাম যদি আমি দিই, এক্ষুনি দিলাম মালিক কাফুর। সেকেন্ডে হচ্ছে নুসরাত খান, আর এখানে হচ্ছে জাফর খান। মালিক কাফুর কোথায় যায়? দক্ষিণে, সাউথে, ডেকান, DECCAN, ডেকান বা সাউথে। নুসরাত খানকে পাঠায় কোথায়? তুমি চলে যাও একদম মঙ্গোলিয়ার সাইডে, এই সাইডে। তো কারণ এই সময় জালালউদ্দিন ফিরোজ, আচ্ছা মঙ্গল একটু ব্যাপারে বলে দিই, জালালউদ্দিন ফিরোজ শাহ খিলজি সহ কিন্তু মঙ্গল আক্রমণ কিন্তু প্রচন্ড পরিমাণে বেড়ে গেছে। মঙ্গল আক্রমণকারীদের মধ্যে অন্যতম কে ছিল? চেঙ্গিস খান। ইয়েস, চেঙ্গিস খান কোনো মুসলিম না, চেঙ্গিস খান একজন মঙ্গোলিয়ান, বাট সি কেন বলছি, হি ওয়াজ নট আ মুসলিম, ঠিক আছে। নুসরাত খান মঙ্গলস। জাফর খানকে পাঠায় গুজরাটের সাইডে, বা আমরা যদি বলি ওয়েস্টে। এর মধ্যে কি হয়, নুসরাত খান মারা যায়, এবং মঙ্গল আক্রমণ প্রতিহত করতে গিয়ে নুসরাত খান অবভিয়াসলি মারা যায়। মালিক কাফুর বেঁচে থাকে। এবার আমি তোমাকে একটু দেখাই ম্যাপে। দিল্লি, এইদিকে যাবে কি 1 নম্বর মালিক কাফুর, 2 নম্বরে কি যাবে? নুসরাত খান। এবার আমি এটা একটু মিটাই, আমি না উপর করে একটু মিটাচ্ছি, ওকে। উপরে কি যাবে? নুসরাত খান। এখানে যাবে কে? নুসরাত খান। আর এদিকে যাবে জাফর খান। জাফর, নুসরাত, মালিক কাফুর। জাফর, নুসরাত, মালিক কাফুর। জাফর, নুসরাত, মালিক কাফুর। এবার কি মালিক কাফুরই কিন্তু প্রতাপ রুদ্রদেব, কি নাম? প্রতাপ রুদ্র দেব কে হারিয়ে, এই প্রতাপ রুদ্রদেব এর সাম্রাজ্য ছিল এই জায়গাটাতে, এবং সেই জায়গাটাকে হারিয়ে, প্রতাপ রুদ্রদেবকে হারিয়ে
মালিক কাফুর, যে প্রতাপ রুদ্র দেব, এরা কিন্তু রাজপুত ছিল। কে ছিল? রাজপুত। এই প্রতাপ রুদ্র দেবকে হারিয়ে মালিক কাফুর কি নিয়ে আসে? কোহিনূর হীরা। ইয়েস, দ্য কোহিনূর, দ্য জেম কোহিনূর। এই কোহিনূর ডায়মন্ড কিন্তু নিয়ে আসে কে? মালিক কাফুর, এবং এনে দেয় কাকে? আলাউদ্দিন খিলজিকে। এই কোহিনূর হীরার ইতিহাস অত্যন্ত পুরাতন। প্রথমে প্রতাপ রুদ্রদেব আরো 10 জনের কাছে যাবে, আলাউদ্দিন খিলজি পরে এটা ধীরে ধীরে মোগল সাম্রাজ্যের কাছে যাবে, মোগল সাম্রাজ্যের যে শাহজাহানের একটা সিংহাসন ছিল, ময়ূর সিংহাসন। এই ময়ূর সিংহাসনে কোহিনূর হীরা লাগানো ছিল। এরপর আসে কে আক্রমণ করে? নাদির শাহ আক্রমণ করে আবার নিয়ে যায় ইরানে। ইরান থেকে আবার যায় তোমার ভারতে আসে, ইরান থেকে আবার আফগানিস্তান যায়, আফগানিস্তান থেকে আসে ভারতে, ভারত থেকে এরপর ইংরেজরা এসে কোহিনূর হীরা নিয়ে যায়, যেটা বর্তমানকালে ব্রিটেনের মহারানী ভিক্টোরিয়া তার যে রাজমুকুট সেটাতে পড়তেন। এবং বলা হয় কোহিনূর হীরা ব্রিংস ব্যাড লাক, কারণ কোহিনূর হীরা কোনো পুরুষদের গায়ে চলতো না। যদি এটা একটা মিথ কি আমি তো পড়ে দেখিনি, আর পড়ে দেখলো তো আজকে আমি পড়াতামই না এখানে, এরকম ব্যাপার ছিল। তো যাই হোক, নুসরাত খান, জাফর খান, মালিক কাফুর, এর ফলে নুসরাত খান মঙ্গলদের আক্রমণ করতে গিয়ে মারা দেয় এবং জাফর খান বেঁচে থাকে। তো এরপরে এবার 1303 সালে চিত্তর অভিযানটাই ছিল কিন্তু আলাউদ্দিন খিলজির প্রথম এবং শেষ অভিযান। আলাউদ্দিন খিলজির পর সেরকম কোনো আর সম্রাট খিলজি ডাইনাস্টিতে আসেনি, এবং এরপর আলাউদ্দিন খিলজি যখন মারা যায়, আলাউদ্দিন খিলজির মারা যাবার পর খিলজি শাসন সম্পূর্ণভাবে অবলুপ্ত হয়, এবং এর জায়গায় আত্মপ্রকাশ করে কে? তুঘলক বংশ। এর জায়গায় আত্মপ্রকাশ করে কে? তুঘলক বংশ। তুঘলক বংশের মধ্যে একটা ছোট্ট ইন্ট্রোডাকশন দিয়ে আজকের ক্লাসটা এন্ড করব। তুঘলক বংশের প্রতিষ্ঠাতা ছিলেন গিয়াসউদ্দিন তুঘলক। এর পরে আমরা পাবো ফিরোজ শাহ তুঘলক, তারপর মোহাম্মদ বিন তুঘলক। এদের সবাইকে আমরা পাবো। কাকে পাগলা রাজা বলা হয়, কেন বলা হয়? ফিরোজ শাহ কোটলাকে নির্মাণ করেন, কেনই বা নির্মাণ করেন? ঠিক আছে, জুনাগড়, তারপর আরো বিভিন্ন যে শহর, কটা শহর, 3000-এর বেশি শহর, কৃতদাস কটা ছিল, কি বৈশিষ্ট্য ছিল, কার শাসনের কি বৈশিষ্ট্য, গিয়াসউদ্দিন তুঘলক কেমন ছিলেন, ফিরোজ শাহ তুঘলক কেমন ছিলেন, কি সংস্কার করে গেছেন, মোহাম্মদ বিন তুঘলককে পাগলা রাজা কেনই বা বলা হয়, এই সম্পূর্ণ বিষয় নিয়েই আমরা আলোচনা করব আমাদের নেক্সট ভিডিওতে। তো যদি এতক্ষণ ধরে তোমরা ভিডিওটা দেখে থাকো, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে, আশা করি তোমরা হিস্ট্রিটাকে কানেক্ট করতে পারবে উইচ অ্যান্ড ইচ অ্যান্ড এভরি স্টোরি। তো যদি তোমাদের ভিডিওটা পছন্দ হয়ে থাকে, একটা লাইক করে দিও, শেয়ার করে দিও, এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপে পাশে থেকো আমাদের এই চ্যানেল দ্য আইকিউ বুস্টারে, যদি তুমি আরও এরকম ভ্যালুয়েবল কন্টেন্টস পেতে চাও। আর দ্বিতীয় কথা, যে আমার যে ভূগোলের একটা পার্টই করা হয়েছিল, ওটার সেকেন্ড পার্ট খুব তাড়াতাড়ি আমি দিব, হয়তো এই ভিডিওটার পরেই চলে আসবে, কিংবা হয়তো একটু দেরি হতে পারে, কারণ ব্যাপার আছে, অবভিয়াসলি বুঝতে হবে একটু। আমি অ্যাজ আ স্টুডেন্টই আমি পড়াচ্ছি, আই এম নট অ্যাজ এ প্রফেশনাল টিচার, ঠিক আছে, আই এম অলসো এ স্টুডেন্ট, ঠিক আছে। নাও আই এম ডুইং অনার্স ইন ইংলিশ, কিন্তু তাও যতটুকু জানি, যতটুকু সীমায় আছে, যতটুকু জ্ঞান ভান্ডার আছে, ততটুকু আর কি। তো এতই ছিল আজকের ভিডিও। তো যদি তোমাদের ভালো লেগে থাকে, একটা লাইক করে দিও, শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও, আর বেল আইকনটি টিপে পাশে থাকো। And thanks for watching, and don't forget to subscribe our channel, the IQ Booster, to make your IQ more sharp. Thanks for watching.